Hello, my dear students. Welcome to the third lecture of SSC Higher Math First Paper, Chapter 1, Matrix and Determinants. Students, গত দুটি লেকচারে আমি তোমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখিয়েছি। আমি বলেছিলাম আজকের ক্লাসে ম্যাট্রিক্সের সবগুলো প্রকারভেদ শেষ করে দিব। আর ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো তিনটি লেকচার নিয়ে পড়ানোর কারণ হচ্ছে এই প্রকারভেদগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা প্রকারভেদগুলো ভালো করে শেষ না করো তাহলে যখন অনুশীলনের ম্যাথগুলো সলভ করবে তখন কিন্তু তোমরা ঠিকভাবে সলভ করতে পারবে না যদি প্রকারভেদগুলো ভালোভাবে শেষ না করো। কারণ তোমাদের বিভিন্ন প্রকারভেদগুলো যেগুলো আছে যে সমঘাতী ম্যাট্রিক্স, তারপর বিম্ব ম্যাট্রিক্স, এরকম অনেকগুলো ম্যাট্রিক্স প্রুভ করতে বলা হবে। যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তারপর বলা হবে যে দেখো এই ম্যাট্রিক্সটা মানে সমঘাতী ম্যাট্রিক্স কিনা। তো তোমরা যদি সমঘাতী ম্যাট্রিক্সের মানে সংজ্ঞাটাই না জানো তাহলে কিন্তু তোমরা আর ম্যাথটা সলভ করতে পারবে না। সো তোমরা এই প্রকারভেদগুলো ভালোভাবে শেষ করবে। আচ্ছা, তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। ওকে, তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্স এর উপাদানগুলো জটিল সংখ্যা হয় তাহলে ওই ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের জটিল অনুবন্ধী নিলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় সেটিকে ওই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয়। আচ্ছা, তোমরা হয়তো কিছু বুঝতে পারো না, তাই না? ওকে, ফার্স্টে তোমাদের জানতে হবে জটিল সংখ্যা কি, তাই না? কারণ তোমরা জটিল সংখ্যার সাথে পরিচিত না। দেখো, আমরা নর্মালি যে সংখ্যাগুলো দেখেছি এতদিন 6, 7, 8, 9 এসব সংখ্যা দেখেছি আমরা, তাই না? তো এখন তোমরা নতুন এক ধরনের সংখ্যার সাথে পরিচিত হবে। যখন হায়ার ম্যাথ সেকেন্ড পেপার বই পড়বে তখন তোমাদের একটা চ্যাপ্টারে থাকবে জটিল সংখ্যা। ওইখানে দেখবে জটিল সংখ্যা এমন হয় যেমন 7 + 4i, তারপর সাপোজ 2 + 3i, অথবা থাকতে পারে 9 - 4i, এরকম সংখ্যাগুলো থাকবে। এগুলো হচ্ছে জটিল সংখ্যা। এখানে দেখো এই সংখ্যার দুটো অংশ আছে, তাই না? একটা হচ্ছে তোমার এখানে 7, আরেকটাকে যে i সহ একটা অংশ, তাই না? এই যে এই সংখ্যা এই যে এই পার্টটা, এটা কি, এটা হচ্ছে বাস্তব অংশ, আর এই দিকের অংশটাকে বলা হয় কি কাল্পনিক অংশ। এই পুরোটা মিলে কি হয়, একটা জটিল সংখ্যা হয়। দেখো জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয়, a + bi আকারে। এই হচ্ছে এই পাশের এ হচ্ছে তোমার বাস্তব অংশ, আর এই অংশটা কি, এটা হচ্ছে কাল্পনিক অংশ। আর এই জটিল সংখ্যাকে অনুবন্ধী জটিল সংখ্যা কিভাবে বানানো হয়, যদি এই কাল্পনিক অংশ মানে আই যুক্ত অংশটার সামনে যদি পজিটিভ থাকে তোমরা যদি এটাকে নেগেটিভ করে দাও, অথবা যদি নেগেটিভ থাকে তখন যদি পজিটিভ করে দাও, তাহলে কি, তাহলে একটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা তৈরি হয়ে যায়। তো এরকম যদি কোনো ম্যাট্রিক্সের মানে ভিতরে ভুক্তিগুলো জটিল সংখ্যা হয় তাহলে যদি এই ভুক্তিগুলা জটিল সংখ্যাকে আমরা অনুবন্ধী জটিল সংখ্যায় কনভার্ট করে দেই তাহলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো এটাই হচ্ছে কি অনুবন্ধী ম্যাট্রিক্স। ওকে, একটা एग्जांपल দেখো। এখানে এই ম্যাট্রিক্সে কি, এখানে দেখো ভুক্তি কয়টা, 4টা ভুক্তি। যে এখানে একটা ভুক্তি, এই যে একটা, তাহলে এটা তো বাস্তব সংখ্যা, তাই না? আর এই সবগুলা কি জটিল সংখ্যা। দেখো এই বাস্তব সংখ্যাটাকে কিন্তু চাইলে আমি জটিল সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি, যেমন 6 + 0i, তাই না? এই তার টোটালটা মিলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 6 + 0 = 6। তো এই 6 কে আমরা জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে পারি। আচ্ছা, যাই হোক, দেখো এই যে ভুক্তিগুলা, এই জটিল সংখ্যাগুলা, এগুলাকে যদি আমরা অনুবন্ধী করে দিই, যে এই কাল্পনিক অংশের জন্য i যুক্ত সংখ্যার সামনের চিহ্নটা যদি আমরা চেঞ্জ করে দেই, চেঞ্জ করলে কি এটা অনুবন্ধী জটিল সংখ্যা হবে। আর তারপর যে ম্যাট্রিক্সটা তৈরি হবে এটাই হবে অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে দেখো এখানে +3 ছিল, এখানে কি -3 হয়ে গেছে। এখানে ছিল 4 - i, আর এখানে এটা কি হয়েছে 4 + i। এখানে ছিল -5 + 2i, এখানে হচ্ছে -5 - 2i। দেখো এখানে কিন্তু জাস্ট কাল্পনিক অংশের সামনে চিহ্ন পরিবর্তন করেছি। আমরা কিন্তু এই যে -5, এখানে কিন্তু -5ই আছে, তাই না? এই বাস্তব অংশের সামনের চিহ্ন কিন্তু পরিবর্তন হবে না, আর এই 6 অ্যাজ ইট ইজ রয়েছে। সো এখানে যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে এটাই কি, এটাই হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। আর অনুবন্ধী ম্যাট্রিক্সে কিভাবে প্রকাশ করা হয়, a বার দ্বারা প্রকাশ করা হয়। দেখো a লিখে কি হয়, এর উপর একটা এভাবে বার দেয়া হয়, এটাই হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। ওকে স্টুডেন্টস, তারপর হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। দেখো নামটা শুনে কিন্তু তোমরা বুঝতে পারতেছো এটা কি হবে, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। দেখো এই বিম্বর সাথে কিন্তু আমরা আগে পরিচিত, তাই না? ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাই না? তাহলে এটাকে কি করতে হবে, ফার্স্টে একটা ম্যাট্রিক্সকে আমাদের অনুবন্ধী করতে হবে, তারপর যদি এটাকে আমরা ট্রান্সপোজ করে দেই তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটাই হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। ওকে, তাহলে দেখো ফার্স্টে
एग्जांपल देखो ए একটা ম্যাট্রিক্স দেয়া আছে, হ্যাঁ এটাকে আমরা ফার্স্টে এ বার করে নিলাম, মানে অনুবন্ধী করে নিলাম। তো এখানে 2 প্লাস i, এখানে কি হবে 2 মাইনাস i, এখানে 3 মাইনাস 2i, এখানে কি হইছে 3 প্লাস 2i, এটা 1 মাইনাস i 1 প্লাস i, আর 4 এজ ইট ইজ থাকবে। তাহলে ফার্স্টে এটাকে আমরা কি করলাম, অনুবন্ধী করে দিলাম। এখন আমরা এটাকে জাস্ট ট্রান্সপোজ করে দিব। ট্রান্সপোজ করলে কি হবে, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এই যে তোমরা কলামটা দেখতে পাচ্ছ, এই কলামটাকে আমরা সারি করে দিলাম। দেখো 2 মাইনাস i, এখানে 1 প্লাস i, এই যে কলামটা আছে এই কলামটাকে আমরা এখানে সারি করে দিছি, তাই না? তাহলে কি ট্রান্সপোজ হলো, আর টোটালটা কি হয়ে গেছে তখন অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। আর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সে কিভাবে প্রকাশ করা হয়, এ উপরে পাওয়ার কি থাকে, পাওয়ার একটা থিটা দেয়া থাকে, দেখো এই থিটা, অথবা এভাবে প্রকাশ করতে পারো এ বার টি, মানে এ বার হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স আর টি কি ট্রান্সপোজ মানে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। আই হোপ তোমাদের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। হার্মিশিয়ান ম্যাট্রিক্স, যদি কোনো জটিল ম্যাট্রিক্স এর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স তার নিজের সমান হয় তবে সেই ম্যাট্রিক্সটিকে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হয়। মানে যদি কোনো একটা ম্যাট্রিক্স দেয়া থাকে যে ম্যাট্রিক্সটার মধ্যে মানে জটিল সংখ্যা রয়েছে, তো তাহলে যদি আমরা এটাকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করি, মানে ফার্স্টে অনুবন্ধী করে তারপর ট্রান্সপোজ করলে যদি আমরা আগের যে শুরু যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটাকে ফেরত পাই, তাহলে আমরা সেটাকে কি বলবো, হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এক্সাম্পল দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, তো এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স করি, তারপর দেখো রেজাল্ট কি হয়, রেজাল্ট হয় এটা, এটা আমরা মানে টোটাল আমি মানে ক্যালকুলেশন করে দেখাইনি, মানে রেজাল্ট দেখো এটা আমরা রেজাল্ট পেয়েছি। এটা কি, এটা এই ম্যাট্রিক্স এর ইকুয়াল না, ইকুয়াল আমরা এ লিখতে পারি না, দেখো এইটা আর এটা কি সেম। সো এই এ কি একটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স, নাম শুনে বুঝতে পারতেছো কি হবে। যদি কোনো জটিল ম্যাট্রিক্স এর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স তার নিজের বিপরীত হয় তাহলে সেই ম্যাট্রিক্সটিকে বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হয় বা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। অর্থাৎ দেখে কি হবে, মাইনাস এ হবে, হ্যাঁ মানে সামনে একটা ম্যাট্রিক্সের সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে। ওকে, এক্সাম্পল দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স, তাই না? এটাকে যখন আমি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করলাম তাহলে আমি এর এই ম্যাট্রিক্সটা পেলাম, মানে ফার্স্টে চিহ্নগুলো পরিবর্তন করলাম তারপর ট্রান্সপোজ করে দিয়েছি। তাহলে এটা দেখো ম্যাট্রিক্স এটা হওয়ার পর আমি এটা থেকে দেখো সবগুলা দেখো এখানে 2 প্লাস i, তাই না? এখানে কি -2 মাইনাস i, এখন আর এখানে কি -2 প্লাস i, এখানে 2 মাইনাস i। এখন সবগুলো থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি হয়, দেখো এটা থেকে যদি মাইনাস কমন নেই যে এটা থেকে, তাহলে এটা কি হবে, এটা +2 প্লাস i হবে, তাই না? আর এখান থেকে নিলে -2 প্লাস i হয়ে যাবে। তো নিলাম, এখানে মাইনাস আমরা কমন নিয়েছি। দেখো এই যে ম্যাট্রিক্সটা এটা কিন্তু কি এক্সাক্ট আগের ম্যাট্রিক্সটা না, মানে উপরে যে এই ম্যাট্রিক্সটা এটা সমান না, এই ম্যাট্রিক্সটা সমান না, তাহলে আমরা কি লিখতে পারি -a। সো এটা কি, এটা একটা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স, কারণ এটার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স কি নিজের মানে এই ম্যাট্রিক্সটার বিপরীত হয়েছে। তারপর হচ্ছে সাইমেট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। একটি স্কয়ার ম্যাট্রিক্সকে সাইমেট্রিক ম্যাট্রিক্স বলা হয় যদি তার ট্রান্সপোজ নিলে মূল ম্যাট্রিক্সের সমান হয়। ট্রান্সপোজ ম্যাট্রিক্সে তোমরা জানো তাই না, সারিগুলোকে কলামগুলোকে সারিতে রূপান্তর করা। তাহলে एग्जांपल দেখো কি হয়, ট্রান্সপোজ করলে এই ম্যাট্রিক্স হয় এক্সাক্ট। তাহলে এই একটা ম্যাট্রিক্স, দেখো এখানে আমরা ফার্স্ট এটাকে ট্রান্সপোজ করব, হ্যাঁ ট্রান্সপোজ করার পর দেখি কি হয়। দেখো এখানে যে আমরা ফার্স্ট রুকে কি করলাম, এখানে ফার্স্ট কলাম তৈরি করলাম, এখানে সেকেন্ড রু কি, এখানে সেকেন্ড কলাম দেখতে পাচ্ছ, এখানে থার্ড রো, এখানে থার্ড কলাম। তাহলে এখন দেখো এই ম্যাট্রিক্সের দেখো এই যে ফার্স্ট রো আর ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা পেয়েছি এটার ফার্স্ট রো কিন্তু অ্যাজ ইট ইজ, তাই না? সেম সেম। দেখো এখানে সেকেন্ড রো আর এখানেও সেকেন্ড রো কি সেম না, 2 4 5, এখানেও কি 2 4 5, এখানে থার্ড রো আর এটার কি থার্ড রো একদম সেম না, 3 5 6, এখানেও কি 3 5 6। সো আমরা কি বলতে পারি, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ একদম এক্সাক্ট এর সমান। সো এটা একটি প্রতিসম ম্যাট্রিক্স। তারপর হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ নিলে কি হয়, মানে তার নিজের বিপরীত হবে।
ট্রান্সপোজ নেওয়ার পর কি সামনে একটা মাইনাস চিহ্ন আসবে, তাই না? এটাই হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। দেখো আইজ এর মাধ্যমে প্রকাশ করলে এ আইজ ইকুয়াল টু মাইনাস জে আই, মানে একটা মাইনাস চিহ্ন চলে আসবে সবগুলো ভুক্তির সামনে। কি মানে মাইনাস বলতে তোমার মানে প্লাস থেকে মাইনাস হবে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। ওকে, एग्जांपल দেখো এখানে আমরা এ একটা ম্যাট্রিক্স নিলাম, তো এখন আমরা এটাকে ট্রান্সপোজ করব। তাহলে এই ফার্স্ট সারিকে আমরা এখানে ফার্স্ট কলাম হিসেবে নিয়ে নিলাম 0 4 -2, এখানে তোমার সেকেন্ড রো, এখানে সেকেন্ড কলাম। দেখো 406 -4, এখানে -406 -406, এখানে 2 -60, এখানে কি আমরা কলাম বানিয়ে নিছি 2 -60। তো তাহলে এখন দেখো তারপর আমরা যেই মানে যেটা পেলাম এখানে সবগুলো কিন্তু কি ভ্যালুগুলো সেম হলেও চিহ্নগুলো কিন্তু ডিফারেন্ট, তাই না? এখানে দেখো +4, এখানে কি এখানে এটা -4, এখানে কি এখানে হচ্ছে -2, এখানে কি +2, তারপর এখানে হচ্ছে -4, এখানে কি +4, আর এখানে 0 তো 0, তাহলে এখানে 2, এখানে কি -2, এখানে -6, এখানে কি +6। সো আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপোজ নেওয়ার পর মানে কি ভ্যালুগুলো সেম হলেও জাস্ট চিহ্নগুলো ডিফারেন্ট, তাই না? তো আমরা একটা মাইনাস যদি কমন নিয়ে নেই তাহলে তো হয়, তাই না? দেখো এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে সবগুলোর সামনে কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো চিহ্ন পরিবর্তন হওয়ার পরে এই যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম মানে মাইনাস কমন নেওয়ার পর এটা কিন্তু এক্সাক্ট এই ম্যাট্রিক্সের মতো, তাই না? সো আমরা কি বলতে পারি -a, তাই না? এটা যেহেতু এই ম্যাট্রিক্সের সমান, সো এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, কারণ এটাকে ট্রান্সপোজ করার পর মানে ওই এই ম্যাট্রিক্সটার আমরা বিপরীত মানে কি নিজের নেগেটিভ পেয়েছি, সো এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তারপর হচ্ছে উপম্যাট্রিক্স, সাবম্যাট্রিক্স। কোন একটি ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম ও যে কোনো সংখ্যক সারির ভুক্তি বাদ দিয়ে গঠিত অপর একটি ম্যাট্রিক্সকে মূল ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলি। দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স, এটা আমরা যে কোনো সংখ্যক সারি মানে যে কোনো সংখ্যক ভুক্তি সারি কলামের ভুক্তি বাদ দিতে পারবো। যেমন এটাকে বাদ দিয়ে আমরা যদি জাস্ট এই দুটাকে নিয়ে নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করি, এটা এই ম্যাট্রিক্সের একটা উপম্যাট্রিক্স হবে। অথবা আমরা এই কলামটা পাশাপাশি এই সারিটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে জাস্ট এখানে যে চারটা ভুক্তি রয়েছে চারটা ভুক্তি নিয়ে যদি নতুন ম্যাট্রিক্স তৈরি করি তাহলে কি এই ম্যাট্রিক্সের এটা একটা উপম্যাট্রিক্স হবে। দেখো एग्जांपल গুলো দেখো, এখানে দেখো বি যে ম্যাট্রিক্সটা আছে এখানে আমরা এই 3 নাম্বার কলাম আর 3 নাম্বার সারি বাদ দিয়ে যে চারটা ভুক্তি আছে এই ভুক্তিগুলো নিয়ে কি একটা ম্যাট্রিক্স তৈরি করেছি, এটা একটা উপম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। সি দেখো সিতে আমরা কি করলাম এই লাস্টের চারটা ভুক্তি নিয়েছি, তাই না? মানে আমরা ফার্স্ট রো আর ফার্স্ট কলাম বাদ দিয়ে দিয়েছি, সো এটা একটা উপম্যাট্রিক্স। বিতে দেখো আমরা মানে ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম নিয়ে তৈরি করেছি, থার্ড কলাম আমরা বাদ দিয়ে দিয়েছি, সো বিও কি এটা একটা এর উপম্যাট্রিক্স। আর ডি তে জাস্ট আমরা দুটা ভুক্তি নিয়েছি এই ম্যাট্রিক্স থেকে। কোন দুটা ভুক্তি? দেখো সেকেন্ড রো এর দেখো মানে 2 আর 3 কলামের ভুক্তিগুলো আমরা নিয়েছি, নিয়ে আমরা ম্যাট্রিক্সটা তৈরি করেছি, সো ডিও একটা উপম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। সো উপম্যাট্রিক্স কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থোগোনাল ম্যাট্রিক্স, উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ এমন হয় যে এ আর এ ট্রান্সপোজ গুণ করলে অথবা এ ট্রান্সপোজ এবং এ গুণ করলে আমরা কি পাই? ইউনিট ম্যাট্রিক্স পাই। মানে যে কোনো একটা ম্যাট্রিক্স এ কে ট্রান্সপোজ করে যদি আমরা দুটো গুণ করি তাহলে আমরা কি পাবো? ইউনিট ম্যাট্রিক্স পাবো। অথবা এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ এবং এ গুণ করলে কি পাবো? আমরা আই পাবো, ইউনিট ম্যাট্রিক্স পাবো। যদি এমন হয় তাহলে কি এই ম্যাট্রিক্সটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। एग्जांपल দেখো এখানে কি আমরা একটা এই ম্যাট্রিক্স নিলাম, এটাকে ট্রান্সপোজ করলে এটা হয়, তাই না? দেখো এখানে আমরা এই রোকে এই কলামে কনভার্ট করছি, সেকেন্ড রোকে সেকেন্ড কলামে কনভার্ট করেছি। এখন আমরা এই দুটাকে গুণ করব। দেখো এই দুটাকে আমরা গুণ করার পর আমাদের গুণফল কি? গুণফল আমরা এটা পেয়েছি, এটা একটা ইউনিট ম্যাট্রিক্স, তাই না? দেখো এখানে গুণের মানে প্রসেসিংটা কিভাবে হয়েছে, মানে গুণ কিভাবে করেছি এটা যখন আমি তোমাদের ম্যাট্রিক্সের গুণ পড়াবো তখন বুঝাবো। আপাতত তোমরা এটা স্কিপ করো, যখন আমি ম্যাট্রিক্সের গুণ পড়াবো তখন আমি তোমাদেরকে এই বিষয়টা বিস্তারিতভাবে বুঝাবো। দেখো আমরা এ আর এ ট্রান্সপোজ গুণ করাতে যেহেতু গুণফল কি হয়েছে? একটা ইউনিট ম্যাট্রিক্স হয়েছে, সো এটা কি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স।
পাশাপাশি আমাদের আবার চেক করতে হবে যে এ ট্রান্সপোজ আর এ গুণ করলে মানে ইউনিট ম্যাট্রিক্স হয় কিনা। দেখো আমরা এই দুটো গুণ করলাম, গুণ করার পরেও কি গুণফল একটা ইউনিট ম্যাট্রিক্স, তাই না? আমরা কি বলতে পারি যে এ আর এ ট্রান্সপোজ গুণ করলেও ইউনিট ম্যাট্রিক্স হয়, পাশাপাশি এ ট্রান্সপোজ এবং এ গুণ করলেও ইউনিট ম্যাট্রিক্স হয়। সুতরাং এ কি, এ ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স। তারপর হচ্ছে ট্রেস অফ ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্সের মূল করণের সব ভুক্তির যোগফলকে সেই ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। তা কি, কোন একটা বর্গ ম্যাট্রিক্স, দেখো এ একটা বর্গ ম্যাট্রিক্স, তাই না? এটার প্রিন্সিপাল ডায়াগোনাল কি, মেইন ডায়াগোনাল হচ্ছে এটা। এখন যদি আমি এই সবগুলাকে মানে যোগ করে দেই, যে যোগফলটা পাবো এটাই কি, এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। দেখো এলিমেন্ট গুলো কি 3 5 9 যোগ করলাম আমরা, যোগ করার পর কত হচ্ছে 17, 17 হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। এটা কি ট্রেস অফ এ লেখা যায়, অথবা সংক্ষেপে কি লেখা যায়, টিআর অফ এ ইকুয়াল কত 17। ইম্পর্টেন্স পয়েন্ট দেখো, ট্রেস শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের জন্য সংজ্ঞায়িত, কেননা বর্গ ম্যাট্রিক্স ছাড়া অন্য ম্যাট্রিক্সের কি মানে প্রিন্সিপাল ডায়াগোনাল থাকে না। আর ট্রেস পরিবর্তন হয় না যদি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা হয়। ম্যাট্রিক্সকে মানে ট্রান্সপোজ করি তাহলে কি ট্রেসের মান এই 17 চেঞ্জ হবে না, এটার মান 17ই থাকবে। আচ্ছা, এখানে বিপ্রতিসম ম্যাট্রিক্সের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস মিস হয়ে গেছে, আমি তোমাদের একটা দেখাই। দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্সের দুটো বৈশিষ্ট্য আছে। এখানে মানে মূল করণের সব উপাদান কি হবে, সবগুলো উপাদান হবে শূন্য। দেখো এখানে যে প্রিন্সিপাল ডায়াগোনাল সবগুলা ভুক্তি কি, ভুক্তি হচ্ছে 0। এখানে দেখো এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, তাহলে যত বিপ্রতিসম ম্যাট্রিক্স আছে সবগুলার প্রিন্সিপাল ডায়াগোনালের সবগুলো ভুক্তি 0 হবে। আর একটা বৈশিষ্ট্য কি, করণের উপরের নিচের যে ভুক্তিগুলো এগুলো পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হবে। দেখো এখানে -2, এপাশে কি +2। যদি এখানে +2 থাকতো তাহলে এটা -2 হতো। দেখো এখানে +4, এখানে -4, এখানে +6, এখানে -6, মানে এই পাশে +6 হলে ওই পাশে এটা -6 হবে। ওকে, তো এরকম তোমাদের কিন্তু মানে এমসিকিউ আসে অনেক সময়, যে একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, তারপর 3টা অপশন থাকবে আই, এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স কিনা, এটা বর্গ ম্যাট্রিক্স কিনা, তারপর এটা কর্ণ ম্যাট্রিক্স কিনা, এরকম অপশন থাকবে। তো এটা মানে বিপ্রতিসম ম্যাট্রিক্স কিনা, মানে বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে নাকি হবে না খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। যদি দেখো কর্ণের মধ্যে কোনো একটা ভ্যালু মানে 1 আর 2টা 0, তাহলে ইজিলি বলতে পারবে যে না, এটা কোনোভাবেই বিপ্রতিসম ম্যাট্রিক্স হওয়া সম্ভব না। যদি দেখো মানে তিনটাই 0 আছে, তাহলে তোমরা কি ক্যালকুলেশন করে দেখবা যে বিপ্রতিসম হয় কিনা। পাশাপাশি এই মানে চিহ্নগুলো দেখবা যে কর্ণের উপরে নিচে চিহ্নগুলো চেঞ্জ পরিবর্তিত কিনা, মানে যে একটা প্লাস হলো একটা মাইনাস কিনা। পাশাপাশি তোমরা এভাবে ট্রান্সপোজ করেও দেখতে পারো, চেক করতে পারো। বাট এই প্রিন্সিপাল ডায়াগোনালের 0 গুলো যদি শুরুতেই দেখো যে ডিফারেন্স আছে, মানে 3টা 0 না, তাহলে তোমরা শুরুতে বলে দিতে পারবে যে এটা কোনোভাবেই বিপ্রতিসম ম্যাট্রিক্স হওয়া সম্ভব না। ওকে স্টুডেন্টস, এখন আমরা দেখব পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, পিরিয়ডিক ম্যাট্রিক্স। যদি এ যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স ও a k+1 ইকুয়াল a হয়, যেখানে k স্বাভাবিক সংখ্যা, তবে a কে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স ও k কে পর্যায়কাল বলা হয়। তার মানে কি, দেখো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। এখানে আমরা a একটা ম্যাট্রিক্স নিলাম, হ্যাঁ। এখন এই a কে যদি আমরা মানে যে পাওয়ার করি, আমরা আগে দেখলাম না যে স্কয়ার করি অথবা কিউব করি অথবা a⁴ নেই, যদি আমরা আবার এই ম্যাট্রিক্স কে ফেরত পাই, এইভাবে মানে ঘাত করার পর এই ম্যাট্রিক্স যখন আমরা ফেরত পাবো, যদি ফেরত পাই তাহলে কি হবে, এটা একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স হবে। আর এটার পর্যায়কাল কত হবে, সাপোজ দেখো এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে আমরা যখন a⁴ করলাম, মানে 4 বার মানে a ইনটু a করলাম, করার পর কি আমরা আবার রেজাল্ট কি এই ম্যাট্রিক্সটাকে আমরা ফেরত পাইছি। সো এটা একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। এটার পর্যায়কাল কত হবে, দেখো এই 4 কে আমরা k+1 এভাবে ভাঙতে হবে, তাহলে k এর মান কত হয় 3+1, তাই না? সো এই একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, আর এটার পর্যায়কাল কত, পর্যায়কাল হচ্ছে 3। আই হোপ তোমরা বুঝতে পারছো যে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স কি আর পর্যায়কাল কিভাবে বের করতে হয়। যদি আমরা a কিউব করার পরে এই ম্যাট্রিক্সটাকে ফেরত পেতাম, মানে a পেতাম, তাহলে পর্যায়কাল কত হতো, পর্যায়কাল হতো 2, কেননা এখানে k+1 এটা দিয়ে নির্ণয় করতে হয়, তাই না? কারণ 3 কে কিভাবে লিখতে পারি আমরা 2+1, সো k এর মান 2, মানে পর্যায়কাল 2।
ওকে স্টুডেন্টস, এখন আমরা দেখব ইউনিটারি ম্যাট্রিক্স। একটি কমপ্লেক্স স্কয়ার ম্যাট্রিক্সকে ইউনিটারি ম্যাট্রিক্স বলা হয় যদি এ এবং এই ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি তাহলে কি একটা ইউনিট ম্যাট্রিক্স হবে। ওকে, যদি এমন হয় তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাকে ইউনিটারি ম্যাট্রিক্স বলবো। সংখ্যাটা আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি। দেখো এ একটা ম্যাট্রিক্স ছিলাম, তাই না? এটা কি একটা কমপ্লেক্স স্কয়ার ম্যাট্রিক্স, তাই না? যেহেতু এখানে আই রয়েছে, সো এটাকে আমরা ফার্স্টে কি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বানাবো। তাহলে দেখো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স আমরা বানালাম ফার্স্টে, মানে চিহ্নগুলো চেঞ্জ করে তারপর রোকে কলামে কনভার্ট করে দিচ্ছি, তাহলে এটা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স হয়েছে। এখন যদি আমরা এই দুটাকে গুণ করি, এ আর এটাকে যদি দুটাকে গুণ করি তাহলে যদি আমরা ইউনিট ম্যাট্রিক্স পাই। দেখো আমরা এই দুটাকে গুণ করে দিলাম, তাই না? দুটাকে গুণ করে দেওয়ার পর যে গুণফলটা পেলাম, এই গুণফলটা কি? এই গুণফলটা কিন্তু একটা ইউনিট ম্যাট্রিক্স, তাই না? আর ইউনিট ম্যাট্রিক্সের এই প্রিন্সিপাল ডায়াগোনাল 1 হয়, তোমরা জানো ইউনিট ম্যাট্রিক্স তোমরা চিনো। সো আমরা কি বলতে পারি? এটা একটা ইউনিটারি ম্যাট্রিক্স। আর এখানে এই গুণ মানে কিভাবে গুণটা হয়েছে এটা আমি বললাম, আমি তোমাদের যখন ম্যাট্রিক্সের গুণ পড়াবো তখন আমি এই বিষয়টা বোঝাবো। ওকে স্টুডেন্টস, এখানে আরেকটা বিষয়, আমরা যখন অনুবন্ধী ম্যাট্রিক্স পড়েছিলাম, তাই না? যদি কোনো ম্যাট্রিক্সের মধ্যে মানে এই একটা ম্যাট্রিক্স হয়, সাপোজ ধরো এটার মধ্যে যদি কোনো জটিল সংখ্যা না থাকে, সাপোজ 3 4 1 2, যদি কোনো জটিল সংখ্যা না থাকে আর এই ম্যাট্রিক্সটাকে যদি আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স মানে তৈরি করতে বলা হয় তাহলে কিন্তু এটা যা আছে তাই থাকে, কোনো চেঞ্জ হবে না। যেহেতু এটার সামনে মানে এই ম্যাট্রিক্সটার মধ্যে কোনো জটিল সংখ্যা নাই, সো এই ম্যাট্রিক্সটার কোনো মানে এই ভুক্তিগুলোর মানের কোনো পরিবর্তন হবে না। সো মানে জটিল সংখ্যা না থাকলে যার অনুবন্ধী কি মানে অনুবন্ধী ম্যাট্রিক্সটা মানে এই হয়, মানে সেমই থাকে, কোনো চেঞ্জ হয় না। আই হোপ তোমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ গুলো বুঝতে পেরেছো, সবগুলো প্রকারভেদ ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনটা বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি বিস্তারিতভাবে পরবর্তীতে কোনো ভিডিওতে বুঝাবো। ওকে স্টুডেন্টস, আর নেক্সট ক্লাসে আমি হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ দেখাবো। সো আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনোই করে ফেলো। ধন্যবাদ সবাইকে।